এদিকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা নেতাদের অডিওর প্রমাণ চেয়েছে বিএনপি। তা না দিতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিএনপি। আমি হাসিনাকে জিজ্ঞাসা করি, এই তুমি না শেখ মুজিবের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, বড় বড় কথা বলো, সারাদিন একটা সত্য কথা বলো না, রোজার একটাও মুখে মিথ্যা কথা বলো। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দুরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যের বহিঃপ্রকাশ। এই খাওয়া তোর তোর কূটনৈতিক শিষ্টাচার, তোর মুখ খারাপ করলাম না। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। এই নির্বাচনটি বাংলাদেশের অনেকের জন্য রীতিমতো মরণ ফাঁদ হিসেবে দেখা দেবে। সরকার ইচ্ছা করলে এই দেশে সমস্ত দুর্নীতিবাজ একদিনও লাগে না তো দমন করতে, সরকার তো করে না। এবার পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। কেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে জানেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছিল যে বেশি কথা বললে গোপন সব কিছু ফাঁস করে দেব বিএনপির। কী এমন ফাঁস করে দিবি? অবশেষে সেই গোপন কথা জানতে চেয়েছে বিএনপির নেতাকর্মীরা। না বললে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিএনপি নেতাকর্মীরা। মূলত প্রিয় দর্শক শ্রোতা, আজকে 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আসছে আগামী উপজেলা নির্বাচন সাধারণ জনগণের জন্য মরণ ফাঁদ হতে চলছে, কথাটি বলেছেন গোলাম মওলা রনি। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে বিস্তারিত এবং যাবতীয় আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় কথায় মিথ্যা কথা বলে, সে কোনোদিনও সত্য কথা বলে না, এমন একটা দাবি করছে একজন বিএনপি নেতাকর্মী। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ সাধারণ জনগণ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কি কথা বলল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই মূলত 5টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। এক এক করে ভিডিওগুলো চলুন দেখে আসি। তো সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। চলুন একটা ভিডিও দেখে আসি। সর্বপ্রথম উপজেলা নির্বাচনে কি বলতেছে গোলাম মওলা রনি, তার মুখ থেকে শুনে আসি। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে। এই নির্বাচনটি বাংলাদেশের অনেকের জন্য রীতিমতো মরণ ফাঁদ হিসেবে দেখা দেবে। এই নির্বাচনের সফলতা, এই নির্বাচনের ব্যর্থতা এবং এই নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে যে ক্ষয়ক্ষতি কিংবা সম্ভাবনা, এই পুরো বিষয়টি সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য, বিএনপির জন্য একেবারে একটা যুগ সন্ধিক্ষণে পরিণত হচ্ছে। এবং উপজেলা নির্বাচনের ব্যাপারে যদি পক্ষসমূহ সিদ্ধান্ত নিতে না পারে, কার্যকর ভূমিকা গ্রহণ করতে না পারে, তাহলে তারা যে ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতি আর কাটিয়ে ওঠা কোনো মতে সম্ভব নয়। ফলে এই নির্বাচনকে ঘিরে অতীতে যে দামি নির্বাচন, তার চেয়ে বেশি আশঙ্কা এবং তার চেয়ে বেশি তোড়জোড় এবং নানা রকম ফন্দি ফিকির শুরু হয়ে গিয়েছে। সরকারি দল আওয়ামী লীগ তারা এই নির্বাচনে চাচ্ছে যে বিএনপি আসুক এবং বিএনপি যেন আসে, এজন্য তারা অন্তত 10টি কৌশল অবলম্বন করেছে। প্রথম কৌশল হলো যে নির্বাচনে কোনো প্রতীক থাকছে না, ফলে বর্ণচরা বিএনপি যারা লোকজন আছে দলের বিদ্রোহী হয়ে তারা এখানে আসতে পারে। 1। 2 নম্বর হলো যে বিএনপির প্রার্থীদেরকে আনার জন্য এখানে অর্থ বিনিয়োগ করা হবে তৃণমূল পর্যায়ে। 3 নম্বর হলো যে বিএনপি যারা মির্জাফর মুনাফিক তাদেরকে সিদ্ধান্ত দিয়ে, মানে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে এজেন্ট হিসেবে নিয়োগ করে যেন দলগতভাবে বিএনপি নির্বাচনে আসে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করানো যায় বিএনপিকে দিয়ে, এবং বিএনপির মধ্যে একটি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এই ধরনের আলোচনা চালু করা যায়। তো এরকম আমি বললাম অন্তত 10 থেকে 12টি প্ল্যান রয়েছে। এই প্ল্যানের মধ্যে অতীতে যেভাবে আছে বড় বড় নেতাদেরকে ধরে নিয়ে যাওয়া, মামলা দেওয়া, মোকদ্দমা দেওয়া, এরপরে বদনামি রটানো, অনেকের তথ্য ফাঁস করে দেওয়া, অনেকের সাথে মিটিং করে আবার সেইগুলো টেলিফোন সেই রেকর্ড প্রকাশ করে দেওয়া, এরকম নানা রকম চক্রান্ত করে বিএনপিকে বিব্রত করে এই নির্বাচনে বিএনপিকে আনার জন্য সর্বোচ্চ তোড়জোড় আওয়ামী লীগ শুরু করছে। কারণ কি? কারণ হলো বিএনপিবিহীন এই নির্বাচনটি আওয়ামী লীগের জন্য মৃত্যু ফাঁদ হবে। আবার যদি আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যায়, সেটি বিএনপির জন্য একটি মৃত্যু ফাঁদ হবে, সেটি পরে বলবো। আগে আওয়ামী লীগের জন্য মৃত্যু ফাঁদ কীভাবে হবে সেটি বলে দিই। সেটি হলো বিগত নির্বাচনে অনেকগুলো বিদেশি রাষ্ট্রশক্তি এখানে ছিল এবং এখানে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ, র্যাব, ভারত, চীন সকল পক্ষগুলো একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করেছে যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, হোয়াট এভার মেবি, যা হয় হোক, এখানে ফিল্ডে যা হয় হোক। 1। 2 নম্বর হলো এখানে যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে তারা নির্বাচনে আসবে না, তো কাজেই মাঠ ছিল নিরুত্তাপ, নির্বিঘ্ন এবং বিজয়ের ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে কোনো রকম এখানে সহিংসতা, বিপদ আপদ এটা আসতে পারে, এটি যারা দামি নির্বাচনের পরিকল্পনাকারী তাদের মাথার মধ্যে ছিল না। ফলে এটিকে নিয়ে তারা একটু খেলার চেষ্টা করেছে। তারা কী করলো, নিজের দলের বিদ্রোহী গ্রুপদেরকে দাঁড়া করিয়ে দিল, কিছু দামি প্রার্থী দাঁড় করানো হলো, কিছু ভাড়া করা লোককে আনা হলো,
অন্য দল থেকে ছুটিয়ে কিছু মির্জাফর বেঈমান মুনাফেক তৈরি করা হলো, এবং সব মিলিয়ে যখন একটা নির্বাচনের মাঠে নির্বাচনী আমি জানার চেষ্টা করলো, দেখা গেল যে 92% লোক নির্বাচনের কেন্দ্রেই গেল না। এটা হলো প্রথম জুতা পেটা। একেবারে যারা এই অপকর্মটি করেছে তাদের মুখের উপর জনগণের জুতো, যে তারা ওই নির্বাচনের কেন্দ্রেই গেল না। কিছু কিছু জায়গাতে মুনাফেক বনাম নৌকার প্রার্থী, মুনাফেক বনাম বিদ্রোহী প্রার্থী, বিদ্রোহী প্রার্থী বনাম ডামি প্রার্থী, এরকম কিছু সাজানো নাটক হয়েছে। ফলাফল সব জায়গাতেই নির্ধারণ করা ছিল যে এখানে এই ফল হবে, এখানে এই ফল হবে, কিন্তু ফলাফল করার পরেও কিছু কিছু জায়গাতে দেখা গেল যে ফলটা 4-5টা জায়গাতে তারা ফলটা পরিবর্তন করে দিয়েছে নাটক সৃষ্টি করার জন্য, কিন্তু ফলাফল তাদের আগে রেডি করা ছিল, কিন্তু তারা নাটক সৃষ্টি করেছে। আমি একটা সিটের কথা বলবো, যেমন দেখা গেল যে একটা সিটে একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে। এখন সেখানে নাটক জমজমা নাটক করার জন্য সেখানে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রধানমন্ত্রী গিয়ে সেই বিদ্রোহী প্রার্থীকে গালাগাল করেছেন, আজেবাজে শব্দে কথা বলেছেন, আর যিনি নৌকার প্রার্থী ছিলেন তিনি শেষ মুহূর্তে পর্যন্ত আবার হাইকোর্ট থেকে বিজয়ী হয়ে মাঠে বিভিন্ন রকম তাফালিং করে ঠেলে শেষ পর্যন্ত সেই যে তাদের যে ডামি ফলাফল, সেই ডামি ফলাফলে যে বিদ্রোহী প্রার্থীকে জয়লাভ করানোর যে তাদের প্রক্রিয়া ছিল মূলত নির্বাচনটাকে জমানোর জন্য, এই জন্য তারা এই নাটকগুলো করেছে। কিন্তু তাদের আসলে ফলাফল সব জায়গাতেই কিন্তু নির্ধারণ করা ছিল, ফলে যারাই হয়েছে অল আর ডামি। এখানে একটা সিঙ্গেল লোক ডামির বাইরে নেই, সবগুলো ডামি এখান থেকে পাশ করে এসছে। ডামির বাইরে কেউ যদি বলে আমি প্রতিযোগিতা করে পাশ করে এসেছি, তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আওয়ামী লীগের লোকজন জানে, যেহেতু ফলাফল তাদের রেডি করা ছিল, একটা সময় ফলাফলের কপি বিএনপির হাতে চলে আসবে বা চলে গেছেও, মানে তার আপনি নির্বাচন কমিশনে যে বিএনপির লোক নেই এটা কিন্তু ঠিক না। তো যার জন্য এই কপি চলে আসছে, এবং তখন দেখবেন যে দামি সিল, দামি ব্যালট, দামি ভোট, দামি ফলাফল, এই জিনিসগুলো কিভাবে একটা অন্যটির সঙ্গে সমান্তরালভাবে মিশে গেছে, এই জিনিসগুলো আপনারা তখন দেখতে পাবেন। তো এই যে একটা সাজানো দামি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে যে বিশাল শত্রুতা, খুনোখুনি, মারামারি, কাটাকাটি যা কিছু হয়েছে, এত নিয়ন্ত্রণের পরেও সেটি আওয়ামী লীগের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে, ভিত্তি নিয়ে টান দিয়েছে, এবং এখনও পর্যন্ত সারা বাংলাদেশের এই 300টি আসনের মধ্যে যে বিভেদ বিসংবাদ চলছে, এবং আওয়ামী লীগের মধ্যে যে বিরোধী দল সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগের মধ্যে যে পাল্টা গ্রুপ তৈরি হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে পাল্টা গ্রুপ, বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা গ্রুপ এতটা শক্তিশালী। প্রিয় দর্শক শ্রোতা, গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্য আপনারা শুনলেন। এবার আমরা ভারতের পণ্য বয়কটের বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্যের একটি উপস্থাপন আপনাদের সাথে শেয়ার করব। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজের গায়ের শাল চাদর রাস্তায় ফেলে পুড়িয়ে দিয়েছে, এটা সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ভাইরাল হয়েছে। আর এটাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, যেমন বিএনপি পাড়ায় ঠিক তেমনই আওয়ামী লীগ পাড়ায়। অবশেষে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। চলুন তার মুখ থেকে শুনে আসি। রিজভী ভাই ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সংহতি জানাইছেন। এই আন্দোলনকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা লাগবে। আমরা জনগণ একটা পর্যায় পর্যন্ত নিতে পারবো, তারপরে পারবো না। আমি কয়েকদিন আগে ভিডিওতে বলছিলাম যে এই লড়াইয়ে 50%-এর বেশি মানুষ যুক্ত করতে পারলে, মানে বেশিরভাগ মানুষকে যুক্ত করতে পারলে রাজনৈতিক দলগুলো যুক্ত হবে, উপেক্ষা করতে পারবে না। আমার ধারণা ছিল এই পর্যন্ত 15-20% মানুষ যুক্ত হয়েছে, তবে আমার ধারণা শহর অঞ্চলে এর মধ্যে 50%-এর বেশি মানুষ যুক্ত হয়ে গেছে। গ্রামাঞ্চলে আমাদের আন্দোলনটা একটু ধীরে ছড়াইতেছে, এটা আস্তে আস্তে ছড়াবে ইনশাল্লাহ। রিজভী ভাইয়ের প্রতি কি ভারতীয় শাল বর্জন ভালো লাগছে। বিএনপি দল হিসেবে আন্দোলনে কবে কিভাবে যুক্ত হবে তা জানি না, কিন্তু নেতাকর্মীরা তো যোগ দিতে পারেন রিজভী ভাইয়ের মতো। রিজভী ভাইয়ের বর্জনটা দলের কর্মসূচি থেকে, তাই এইটার একটা আলাদা গুরুত্ব আছে। বিএনপি দল হিসেবে আন্দোলনে কিভাবে যুক্ত হবে সেটা নির্ভর করবে আমরা কত দ্রুত এটা জনমানুষের মধ্যে ছড়াই দিতে পারি, আমরা কত বেশি মানুষকে যুক্ত করতে পারি এই আন্দোলনে। যাই হোক, কাছ থেকে রিজভী ভাই ঠিক করলেন, হ্যাঁ আমি উত্তর দেবো না। আপনাদের আনন্দবাজার পত্রিকার খবর দেখায় বাংলাদেশের রিজভীর কাণ্ডে বিস্মিত শরিকেরা ভারত বিরোধী জিগির বিএনপির। প্রশ্ন উঠেছে দলেই তো এখানে কইতেছে যে কয়েকদিন আগে নাকি দলের নীতি নির্ধারক স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ভারতের প্রতি আবেদন জানান, আবেদন ভাষাটা লক্ষ্য করেন, আবেদন জানান ভারতের প্রতি, তারা যেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার লড়াইয়ে পাশে থাকেন। কি চামড়া পড়ার গন্ধ পাইতেছেন তো, পাইতেছেন তাই না? তাহলে ঠিক আছে, কাজটা রিজভী ভাই কাজটা ঠিক করছে। আর ভাষা দেখেন, আব্দুল মঈন খান ভারতের প্রতি আবেদন জানান, তারা যেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার লড়াইয়ে পাশে থাকেন, আবেদন জানাইছে। আব্দুল মঈন খান বলছিলেন নাকি আমি জানি না, যদি বলে থাকেন এই কথা আমি বলি উনারে মুরব্বী মানুষ, কথাটা ঠিক বলেন নাই। আপনি আবেদন কেন জানাবেন? আর ইন্ডিয়ার বাপের ধন কি সাপে খাইছে যে সে হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র ফিরে আনার লড়াই পাশে থাকবে? হুদায় একটা কথা বলে লাভ আছে? কথা বলার তো দরকার নাই, এগুলো বলবেন। আর এই আনন্দবাজার টাইপের জাউরা টাইপের পত্রিকাগুলো লিখবে আবেদন জানায়, আবেদনের মায়ের বাপ, আবেদনের খাতা পুরি। হ্যাঁ, রোজার মাসে মুখ খারাপ করলাম না। আবার দেখেন আওয়ামী লীগের পন্দে কেমন আগুন লাগছে। এর আগে কাউয়া বলছিল ইন্ডিয়া আউট সমীচীন না, আর কাল কি বলছে দেখেন, একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হলে, উগ্র মানসিকতা সম্পন্ন হলে, অবিবেচক হলে, কতটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত হলে প্রতিবেশী রাষ্ট্রকে বয়কটের মতো কথা বলে। ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার দুরভিসন্ধি বিএনপির মানসিক বৈকল্যের বহিঃপ্রকাশ। এই খাওয়া তোর তোর কূটনৈতিক শিষ্টাচার, তোর মুখ খারাপ করলাম না, রমজান মাস তো লিখছে। যাই হোক, দেখেছেন তো পারদ চরিচ্ছে প্রতিক্রিয়ার কাউয়ার। তবে আমি সবচেয়ে উৎসাহিত হয়েছি সেটা হইতেছে মাহমুদ ভাইয়ের এই লেখাটা দেখা। মাহমুদ ভাই
খুবই চমৎকার কইরা রিজভী ভাইয়ের এই পদক্ষেপকে স্বাগত জানাইছেন। এবং তো জানেন তো আমরা তো মাহবুব ভাইকে মুরব্বী মানি এবং ওনার অত্যন্ত সম্মান করি এবং এই রাজনৈতিক প্রশ্নগুলোতে উনি খুব স্ট্রিক্ট এবং জানেন তো যে এই বয়কটের সময় থেকে শুরু থেকে মাহমুদ ভাই প্রচণ্ডভাবে এই বয়কট আন্দোলনকে সমর্থন জানাই গেছেন এবং পথ দেখাইছেন। তবে রিজভী ভাই যেরকম কাজ করতে পারে সেটা আর কেউ না জানলেও আমি জানি, কারণ রিজভী ভাইকে আমি খুবই ছোটবেলা থেকে চিনি। আপনারা কেউ জানেন কিনা জানি না, অনেকে হয়তো জানেন না যে রিজভী ভাইয়ের আমি একই স্কুলে পড়ছি, বগুড়া জেলা স্কুলে। বাবার ছাত্র ছিলেন রিজভী ভাই। বিএনপির দুইজন নেতা আমাকে নাম ধরে ডাকে, আমার ডাক নাম আছে একটা, জানেন তো বোধহয়। একজন হচ্ছেন রিজভী ভাই আর একজন হচ্ছেন মোস্তাফিজুর রহমান বাবুল ভাই। তো বাবুল ভাইয়ের কমিটিতে আমি ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদের সদস্য ছিলাম। বাবুল ভাই আবার বৈবাহিক সূত্রে কিন্তু আমার আত্মীয় বটে, আমার ওয়াইফ আর বাবুল ভাইয়ের ওয়াইফ কাজিন। যাই হোক, রিজভী ভাই প্রসঙ্গে আসি। 90-এ আমরা একই সময়ে রাজশাহীতে ছাত্র আন্দোলন করছি। আর এরপরে আরেকটা সম্পর্ক আছে, এটা কেউ জানে না, এটা কেউই জানে না, এটা গোপন সম্পর্ক। সেটা হইতেছে রিজভী ভাইয়ের সাথে আমরা একটা কারাতে স্কুল করছিলাম। আমি একসময় কারাতে করতাম, জানেন না বোধহয়, আমি কিন্তু কারাতের ব্ল্যাক বেল্ট। রিজভী ভাই আমাদের এই কারাতে ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, খুবই নাম করা একটা আন্তর্জাতিক স্কুল, খুকশিন ফুল কন্ট্যাক্ট কারাতে। শুক্রবাদে আমাদের প্রথম দোজোটা ছিল আর কি। তো মোস্ট ডেঞ্জারাস কারাতের জানরা কিন্তু। আমি যখন বলি ফাটাই ফেলবো, আমি মিনিট, আমার বয়স 57 হইতে পারে, কিন্তু আমার হাতে মাইকেলে না বেড পেনে 7 দিন আগা লাগবে। যাই হোক, বয়কটের আলাপে আসি। তো আমার বিভিন্ন এপিসোডে আপনারা যে কমেন্টগুলো করেন না তা কিন্তু আমি যত্ন সহকারে পড়ি। আপনাদের মধ্যে এক বিশাল সংখ্যক ভিউয়ার নিজেরাই ভারতীয় পণ্য বয়কটের একজন অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালন করতেছেন, আলহামদুলিল্লাহ, দেশে এবং সারা দুনিয়ায়। আপনাদের কমেন্ট দেখলে বোঝা যায় আন্দোলনের প্রতি আপনাদের কি অসাধারণ কমিটমেন্ট। আমি আজকে এই ভিডিও আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। আজ আমি একটা বিশেষ ক্যাটাগরির কমেন্ট নিয়ে আলোচনা করব, যেটা আমার কিছু দর্শক উল্লেখ করছেন। তারা বলছেন যে আমাদের এই আন্দোলনের ফলে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে এবং ভারতীয় পণ্য না কেনার ফলে আমাদের রিজার্ভের অবস্থার উন্নতি হবে। তো সেটাতে কি হাসিনা সরকার লাভবান হবে না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই বিষয়ে আমাদের স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা থাকতে হবে। আসেন এটা নিয়ে আলাপ করি। আমি সবসময় বলে আসছি যে খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের চাপানো একটা পুতুল সরকার, যার নাচে ভারতের সুতার টানে। যক্ষা ছাড়লে যেমন কাশিও সারে, তেমনি ভারত আউট হয়ে গেলে তার পুতুল হাসিনা সরকারের সাথে সাথে ইন্তেকাল ঘটবে। ভারতকে আউট করতে হলে তো আমরা তার সাথে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে নেমে যেতে পারি না, যদিও অনেকে বলে যে ভারতের সাথে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে। যাই হোক, আমাদের জনগণের হাতে রাইফেল আর বুলেট না থাকলেও কিন্তু একটা বিশাল মারণ অস্ত্র আছে, সেটা হলো আমাদের বিশাল ক্রয় ক্ষমতা। এই অস্ত্রটা দেশে বিদেশে প্রত্যেকটা বাংলাদেশের হাতে আছে। আমরা যদি ভারতের সকল পণ্য বয়কট করি, সেই দেশের জিনিস না কিনি, সেটাই হবে ভারতের বিরুদ্ধে অত্যন্ত ফলপ্রসূ অথচ শান্তিপূর্ণ একটা অস্ত্রের প্রয়োগ। মাইর খাবে কিন্তু আওয়াজ হবে না। এর মধ্যেই বাংলাদেশে এবং সারা বিশ্বে বিপুল সংখ্যক বাংলাদেশি এই বয়কট আন্দোলনে সামিল হয়েছেন এবং নিজেরাই এর ফোর্স মাল্টিপ্লায়ার হিসাবে পারিবারিক এবং সামাজিক পর্যায়ে প্রচারে নিজস্ব উদ্যোগে নিয়োজিত হয়েছেন। আমাদের এই আন্দোলনের বয়স 2 মাসের মতো আর কি, কিন্তু এর মধ্যে ভারত সরকারের মধ্যে শঙ্কার উদ্রেক হয়েছে, পেটের ব্যথায় কোকাইতেছে, কিছু পণ্য উৎপাদনকারীর শেয়ারের ব্যাপক দরপতন হয়েছে, ইন্ডিয়ান মাল বিক্রি হবে না, সেই ভয়ে ব্যবসায়ীরা এইসব মাল এখন আর তুলতে চায় না। পিনাকি ভট্টাচার্যের কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে কোনোদিনও সত্য কথা বলে না, সে শুধু মিথ্যা কথাই বলে। এমন কিছু বক্তব্য দিয়েছে, কঠিন হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রীকে একজন নেতাকর্মী। চলুন তার বক্তব্যটি শুনে আসি। আমি হাসিনাকে জিজ্ঞাসা করি, এই তুমি না শেখ মুজিবের কন্যা, বঙ্গবন্ধুর কন্যা, বড় বড় কথা বলো, সারাদিনে একটা সত্য কথা বলো না, রোজার একটাও মুখে মিথ্যা কথা বলো। আমি বলছি আমাকে গুলি করে মেরে ফেলো তুমি, এত মিথ্যা কথা বলো তুমি। দেখ করে মানুষ স্বর্গে আছে, স্বর্গে যদি মানুষ থাকে তাহলে বিএনপি ইফতার খায়, এটা বন্ধ করো। আর তুমি বলতেছ আমরা ইফতার নিজেরা না খায়া বন্টন করি, এই তো কথাটা। ওরে সরসরায় রস্যই তো পড়ো নাই জীবনে, ইফতার বন্টন করতে হবে কেন? বাংলার মানুষ তো কোনোদিন ইফতার বন্টনের, ইফতার রিলিফের ইফতার খায় নাই, তা তো নিজেরা বুট বিস্কুট খায়া অথবা পানি খায় ইফতার করছে। তাহলে এমন কি হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে আওয়ামী লীগ বা সরকার এখন মানুষের ঘরে ঘরে নিয়ে ইফতার দিতে হয়, অর্থাৎ মানুষের ঘরে ইফতারের কোনো আয়োজন নাই এবং মানুষ ইফতার আয়োজন করার মতো অর্থনৈতিক সামর্থ্য নাই। কালকে পত্রিকায় পথবালুতে পড়লাম, চাঁদাবাজি যাতে সহ্যের বাইরে চলে না যায় এটা নিয়ন্ত্রিত রাখতে হবে। কথাটা বলছে কে? কথাটা বলছে উবায়দুল কাদের। আমি কাওয়া নাইবা বললাম, উবায়দুল কাদের, যে বেপরা যাতে চাঁদাবাজি না হয় কন্ট্রোল রাখতে হবে। আমি কোনো বাজে উদাহরণ দেব না, একটা ঠিক উদাহরণ দেই। 2 মাস আগে আমি বলছিলাম যে গরু চুরের সর্দারের যে ইমান আছে, আওয়ামী লীগের নেতাদের সেই ইমান নাই, বলছিলাম কথাটা আপনাদের মনে আছে? আমার এলাকাতে কামারগাঁও নামক একটা জায়গা আছে, সেই এলাকার লোকেরা গরু চুরি করে। কৃষকের 8টা গরু থাকলে 8টাই নিয়ে যায়। তখন ওই কৃষক গিয়া গরু চুরের সর্দার যোদ্ধা সর্দারের হাতে পায়ে ধরে, হুজুর আমার 8টা গরু নিয়ে আইছে। বলে তোমার গরু কয়টা? আমার গরু 8টা। কয় না, ঠিক কাম করে নাই। ঠিক আছে, আমি বিচার করে দিতেছি।
আমার লোকের তো নাট্য করে নিয়ে আইছে, ওদেরকে ধরতে পারলে তো আপনারা মার দূর করতেন। আইনের হাতে সোপর্দ করে জেল দিচ্ছেন, এদের থাকুক 4টা আর আপনারা 4টা লয়ে যান। আমার কথাটা কি বুঝছেন? গরুচুরের সর্দারেরও একটু বিচার আছে, এই বিচারটাও আওয়ামী লীগের নেতাদের না, এরা গরুচুরের সর্দারের চেয়েও খারাপ। তবে এখন দেখলাম উবাইদুল কাদের গরুচুরের সর্দারের সমান হয়েছে। সে বলতেছে এত বেশি চান্দাবাজি করে না, একটু ঠিকঠাক করে একটু নিয়ন্ত্রিত করে। আমি আপনাদেরকে বলতে চাই, উপরে থুতু দিলে নিজের উপরে পড়ে। যুদ্ধ, হোয়াট ইজ ওয়ার? আমাকে জেনারেল মালহোত্রা বলতো আসার সময়, বলছে ইউ লিডার্স অফ বাংলাদেশ, ইউ আর গোয়িং টু এ ওয়ার ফিল্ড, দিস ইজ এন ওয়ার ফিল্ড, ইফ ইউ ডু নট কিল ইউর এনিমি, এনিমি উইল কিল ইউ। নাকি যুদ্ধে যখন গেছেন পাক বাহিনীর বুকে গুলি না চালাইলে আপনার বুকে সে গুলি চালাইতো না? আমরা কিন্তু ওয়ার ফিল্ডে আছি, ইট ইজ এ পলিটিক্যাল ওয়ার ফিল্ড। এই ওয়ার ফিল্ডে আমি আগেও বলছি এখনো বলছি, যুদ্ধ কারা। আমার বয়স যখন 22 বছর 9 মাস ছিল আমি যুদ্ধে গেছিলাম। এখন 22 বছর 9 মাস কোথায়? আমার বয়স 76 বছর। এখনো কি বলেন আমাকেই যুদ্ধে যেতে হবে? ইনফ্যান্ট্রি কোথায়? হাফিজ ভাই বসে আছেন এখানে, উনারা যুদ্ধ করছেন। ইনফ্যান্ট্রি কাকে বলে? আমার দল বা আমার গ্রুপ বা এনটি সরকারের ইনফ্যান্ট্রি কোথায়? এই কথাগুলো প্রশ্ন আছে। তারপরে প্রশ্ন আছে, এই যে দেখেন, লাইট লাইট লাইট, লিডার ইজ লাইট, লিডারশিপ ইজ লাইট। আমি কথাটা আর বাড়াবো না। আমি বলতে চাই সব কিছু আছে, আধার রাতে লাখ লাখ মানুষ আছে, সামনে বাতি নাই, টর্চ লাইট নাই, সেই মানুষ সঠিক পথে যাইতে পারবে না, সেই মানুষ পারে উঠতে পারবে না। আমরা কেন জানি বাতিকে হারায় ফেলতেছি। আমি এই মাত্র একটা বই পড়ে আসলাম, আমি আল্লাহর কসম কায়া রোজার দিন বলছি, এই বইটা আমি পড়তেছি 2 দিন যাবত। একজন সেক্রেটারি লেখা, ইআইডির সেক্রেটারি ছিলেন তিনি, নামটা বলবো না, তার বিপদ হবে। উলফাত ভাই ফোন করার পরে আমি বইটা পড়লাম, 3 বার এই জায়গাটা আমি পড়েছি। সেইখানে লেখা আছে 1 লক্ষ মানুষ, এখন হলো আমাদের দেশে 16 কোটি 80 লক্ষ মানুষ, এর মধ্যে 1 লক্ষ মানুষ সমস্ত বাংলাদেশ কন্ট্রোল করে। হিসাব দিয়ে আসে, বুঝাই দিছে। এই 1 লক্ষ মানুষের হাতে সমস্ত টাকা পয়সা, এই 1 লক্ষ মানুষের হাতে সমস্ত ভূমি, বাড়ি ঘর সম্পত্তি, শাহ আলম সুবহান থেকে ধরে যমুনা গ্রুপ থেকে ধরে যত আছে সব এই 1 লক্ষ লোকের হাতে। সিঙ্গাপুরে টাকা, মালয়েশিয়ায় টাকা, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা, কানাডায় টাকা। এদের নাম সামিট গ্রুপ, বেক্সিমকো, আরো অনেক। এই 1 লক্ষ লোকের এই ব্যাংক, তাদের হাতেই ব্যাংক বন্দি, তাদের হাতেই ইন্স্যুরেন্স কোম্পানি বন্দি, তাদের হাতেই শেয়ার মার্কেট বন্দি, তাদের হাতেই সব। প্রিয় দর্শক শ্রোতা, 3টি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা 4র্থ নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। তো মাঝখানে একটি কথা বলবো, সেটি হলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, গরম সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সাধারণ জনগণ কি বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন একটি ভিডিও চলুন দেখে আসি। আমার কথা যদি আপনি এটা প্রচার করেন, আপনার চ্যানেল বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, জুলুম করতেছে, একজনের জায়গায় একজন দখল করে খাইতেছে, আইনের কাছে গেছে, যে দখলদার তার সাপোর্ট করতে চাই। এই লোকে আমাদের দেশ। সরকার ইচ্ছা করলে এই দেশে সমস্ত দুর্নীতিবাজ একদিনও লাগে না দমন করতে, সরকার তো করে না। আমাদের দেশের যে পরিস্থিতি এখন কোনো বিচার নাই, কোনো আইনের কোনো বিচার নাই, কোনো গরিব মানুষের কোনো নিত্য প্রয়োজনীয় যে ডাল ভাত কিনে খাবে এরকম কোনো পরিস্থিতি নাই। কেউ যদি 500 টাকা ইনকাম করে, তার বাজার করতে লাগে 1000 টাকা। আর এই দেশে কোনো জুলুমবাদের রাজত্ব হয়ে গেছে, জুলুমবাদের রাজত্ব। যেমন একজনে জুলুম করতেছে, একজনের জায়গায় একজন দখল করে খাইতেছে, আইনের কাছে গেছে, যে দখলদার তার সাপোর্ট করতে চাই। এই লোকে আমাদের দেশ। আরো অনেক কথা আছে, দেশ তো ভালো আছে, দেশের মানুষের কথাই বলছি। মানুষ খারাপ, এত দেশের ভিতরে যদি সব মানুষ খারাপ হয়ে যায়, দেশ আবার ভালো থাকে কেমনে? এগুলি আসলে এই যে ব্যবসায়িকরা সিন্ডিকেট করে এগুলি করতেছে, আসলে সরকারও বারে চেষ্টা করতেছে। সরকারও বলতেছে যে যারা সিন্ডিকেট করে তাদের কিন্তু দলের সমস্যা হবে, কিন্তু সরকার তাদেরকে ধরে না কেন? সরকার কিন্তু বলতেছে যে তাদেরকে ধরবো, তাদেরকে ধরে ব্যবস্থা নিব, কিন্তু তাদেরকে ধরে না কেন? সরকারের কি ক্ষমতা নাই? সরকার ইচ্ছা করলে এই দেশে সমস্ত দুর্নীতিবাজ একদিনও লাগে না দমন করতে, সরকার তো করে না। রিক্সাওয়ালা 1000 টাকা কামাইলে তো আর খরচ হয় প্রতিদিন 2000 টাকা, 1000 টাকা এভেলেবেল।
প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আমরা প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। সর্বশেষ ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিএনপি নেতাকর্মীরা। কেন সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, তো চলুন ভিডিওটি দেখে আসি, তাইলে বুঝতে পারবেন। এদিকে পররাষ্ট্রমন্ত্রীর কাছে থাকা নেতাদের অডিওর প্রমাণ চেয়েছে বিএনপি। তা না দিতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিএনপি। ডিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তায় দিয়েছেন দলটির নেতারা। তাদের মতে দেশের মানুষের মধ্যে ভারতীয় পণ্য বয়কট নিয়ে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে তা এখন রাজনৈতিক রূপ লাভ করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। দেশব্যাপী শুরু হওয়া ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে বিএনপি নেতারা যখন সংহতি জানাচ্ছে, তখন দলটির নেতাদের রেকর্ড ফাঁসের এমন হুমকি দেন পররাষ্ট্রমন্ত্রী, যার জবাব এলো বিএনপির তরফ থেকে। আমাদের উপর তোমরা খবরদারি করে যাবা আর আমরা তোমাদের পণ্য বর্জন করবো না, এটা তো হয় না। সে কারণে আমরা সংহতি প্রকাশ করেছি। যে কথাটা হাসান মাহমুদ বলেছে, যদি একটা প্রমাণ দিতে পারে, নাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আর প্রমাণ দিতে না পারলে মন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানান আরেক নেতা। আমরা ভারত বিরোধী এদেশের মানুষের মনোভাব যখন তৈরি হয়েছে, তার সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ করলেই তারা এই ধরনের থ্রেট দিয়ে যাবে, এবং আমরা মনে করি এগুলো ভিত্তিহীন। এবং উনি যে কথাটা বলেছেন সেটা আইনের দৃষ্টিতে একটা অপরাধমূলক বক্তব্য, এবং আমরা আশা করি সেই বিষয়ে আমরা তার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব কিনা চিন্তা করি। এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও। মূলত এই 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আর এক এক করে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ নিউজটি আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং সকলের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন গরম সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।